এখনও ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই জানে না, এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে বিশেষ্য কোনটা কোনটা বিশেষণ। সামনেই তো ফার্স্ট সামেটিভ শুরু হয়ে গেছে, অনেক স্কুলেই শুরু হয়ে গেছে, তবুও দেখছি যে এখনও কিন্তু অনেক ছেলে মেয়েরা কিন্তু বুঝতে পারছে না যে বিশেষণ আর বিশেষ্য এই জিনিস দুটো অ্যাকচুয়ালি কি, খায় না মাখে। চলো আজকে তোমাদেরকে একটা খুব সহজ একটা কৌশলে শিখিয়ে দিচ্ছি। এর আগেও আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। কয়েকটা কৌশল তোমরা অবলম্বন করলে পারি বিশেষ্য বা বিশেষণ সহজেই এটা চিনতে পেরে যাবে। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। আর এখন তো গ্রীষ্মকাল চলছে, খুব সাবধানে থেকো, কারণ বাইরে লু চলার মতো একটা পরিস্থিতি শুরু হয়েছে। তো অনেকেরই স্কুলে এখন মর্নিং হয়তো শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। যারা একটু উঁচু ক্লাসে পড়ো তারা খুব সাবধানেই একটু রোদের মধ্যে যাওয়া আসা করবে। বাংলা ব্যাকরণ বিদ্যা চ্যানেলে তোমাদেরকে আরও একবার, কারণ অনেকেই জানে না বিশেষ্য আর বিশেষণ কাকে বলে এবং কিভাবে চিনবে। তার আগে বলে নিই, এই সপ্তাহে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে ভালোবেসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম ব্যাকরণ ভিত্তিক এবং বাংলা ভিত্তিক এবং চাকরি পরীক্ষার যে কোনো প্রশ্নপত্র নিয়ে এই চ্যানেলেতে আলোচনা করা হয়। তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের কিন্তু খুব উপকারে আসবে। চলো আজকে দেখো, আমি দেখো কী লিখে রেখেছি, যে হিন্দু ও মুসলমান, সমিতি, সভা, পশু পাখি, এই শব্দগুলো তোমাদেরকে অনেককে জিজ্ঞাসা করলে হয়তো তোমরা অনেকে বলতেই পারবে না যে এই শব্দগুলো কি শব্দ। শব্দ মানে যে কি পদ। আচ্ছা, তোমরা কি জানো পদ কাকে বলে? বিভক্তিযুক্ত কোনো শব্দকে পদ বলা হয়। এই পদ আবার 5টা ভাগ আছে। আমি এর আগেও বলেছি, তবু একবার বলে দিই। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই যে রিদিমটা বা এই যে ছন্দটা, এই ছন্দটা তোমরা কিন্তু মনে রেখে দেবে। যারা একদম নিচু ক্লাসে পড়ছো এবং তোমরা উঁচু ক্লাসে উঠে গেছো, হয়তো জানো না, তোমরাও কিন্তু শুরু করতে পারো এখান থেকে। হিন্দু ও মুসলমান, এই হিন্দুটা অ্যাকচুয়ালি কি? হিন্দুটা হচ্ছে একটা জাতি, এই মুসলমানটাও একটা জাতি। তাহলে দেখো, তোমরা বিশেষ্যের যে সংজ্ঞাটা কি পড়েছো, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই পদকে বিশেষ্য পদ বলে। এই সংজ্ঞাটা তোমরা পড়ে পড়ে বড় হয়েছো, বা এই সংজ্ঞাটাই তোমাদের মনের মধ্যে গেঁথে গেছে। কিন্তু ওই সংজ্ঞা দিয়ে তোমরা বিচার করে যদি দেখো, তাহলে কিন্তু তোমরা এইটা বিশেষ্য না বিশেষণ তোমরা কিন্তু বলতে পারবে না, কারণ তোমরা এটা তো জানোই না যে এইটা নাম বোঝাচ্ছে। হিন্দু একটা কোনো নাম নয়, মুসলমানও কোনো একটা নাম নয়, তাই তো? কিন্তু না, এইটা একটা নাম। এটা আবার কি নাম? আবার দেখো, সমিতি, সভা, এইগুলো কি শব্দ বা এইগুলো কি পদ? বিশেষ্য না বিশেষণ? বুঝতে পারছো না? তাহলে এইগুলো দেখো, এইগুলোও তো একটা নাম নয়। যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে তো বিশেষ্য পদ বলে। তাহলে এটা তো কোনো নাম বোঝাচ্ছে না, কিন্তু এইগুলো একটা নাম বোঝাচ্ছে। এবং পশু পাখি এইগুলো নাম বোঝাচ্ছে। কিভাবে? দেখো, সংজ্ঞা তোমরা যখন ছোট আছো, হয়তো ধরো 4-এ পড়ছো বা 5-এ উঠেছো, 6-এ উঠেছো, তোমরা এইভাবে যদি বিশেষ্য পদ কাকে বলে তোমরা তাহলে লিখতে পারো, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন গাধা, ঘোড়া, হরিণ, এইসব। যখন তোমরা এবার বড় হচ্ছ, ধরো ক্লাস 6-এর পর 7, 8, 9, 10, তো এখানে যদি তোমাদেরকে বিশেষ্য পদ কাকে বলে যদি জিজ্ঞাসা করা হয়, তোমরা তখন কি বলবে? না, যে পদের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা কোনো জাতির বা কোনো গুণের নাম বোঝায় তাকেই কিন্তু বিশেষ্য পদ বলে। এই কতগুলো জিনিস উল্লেখ করতে হবে, এবং এই যে জিনিসগুলো উল্লেখ করবে তার মধ্যেই কিন্তু বিশেষ্য পদের বিভাজনটাও রয়েছে। এই যে হিন্দু, এটা হচ্ছে একটা জাতি। হিন্দু হচ্ছে একটা জাতি, মুসলমান হচ্ছে একটা জাতি। সেই জন্য এইটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য বা শ্রেণীবাচক বিশেষ্য। যেমন ধরো, এই যে পশু, পশুটা কি? পশু মানে কি বোঝায়? জঙ্গলের বা পোষা যে কোনো পশুদেরকেই বোঝায়। কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, জঙ্গলের বাঘ হতে পারে, হরিণ হতে পারে, মহিষ হতে পারে, গরু হতে পারে। তো এইগুলো হচ্ছে পশু। সমস্ত পশু মানে হচ্ছে সমস্ত পশু জাতিটাকেই বোঝানো হচ্ছে। তাহলে এইটাও হচ্ছে জাতিবাচক বিশেষ্য, আর এই পাখিটাও হচ্ছে জাতিবাচক বিশেষ্য। বুঝতে পেরেছ? এবার দেখো, এই যে সমিতি, সমিতি অ্যাকচুয়ালি সমিতি কাকে বলে? সমিতি কাদেরকে নিয়ে গঠিত হয়? কাদেরকে নিয়ে, মানে কোনো নির্দিষ্ট একটা ব্যক্তিকে নিয়ে নয়। তাহলে সমিতি একটা গড়ে ওঠে একটা সম্মিলিত দলকে বোঝাচ্ছে। সেই জন্য সেইটাকে বলা হয় সমিতি, সমবায় সমিতি, সমিতি থাকে, দুগ্ধ সমিতি। আবার এই যে সভা, সভা মানে তোমরা ভাবো, সভা কি একজনকে নিয়ে হয়? একটা আমি সবার আয়োজন করেছি, কোনো একটা ক্লাবের বলো, কোনো পুজো বারোয়ারি কমিটিরই বলো, যে একটা সবার আয়োজন করা হয়,
সেই সভাতে কি একজনই থাকে, কোনো নির্দিষ্ট একটি ব্যক্তি থাকে? থাকে না। তাহলে সেখানেও সেই সম্মিলিত জনগণের একটা দলকে বোঝানো হয়, সেইটাকে বলা হয় সভা। তাহলে এই যে সম্মিলিত দলের নামটাই হচ্ছে সভা, সম্মিলিত ব্যক্তিবর্গর নামই হচ্ছে সমিতি। তাহলে এই যখন নামই আসছে, তাহলে এইটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, মানে একটা সমষ্টিকে বোঝাচ্ছে। যেমন দল বা পাল, এক পাল গরু, একদল লোক, সভা, সমিতি, এই সবগুলো একটা সমষ্টিকে বোঝাচ্ছে, সেই জন্য এটা সমষ্টিবাচক বিশেষ্য হয়ে গেল। যদি বলি এই যে রামু, তাহলে রামু যৌবনে সুখ দুঃখের সম্মুখীন হয়েছে। রামু কোনো নির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। যদি নির্দিষ্ট করে একটা ব্যক্তিকে, নির্দিষ্ট করে একটা বস্তুকে, নির্দিষ্ট করে একটা প্রাণীকে যদি বোঝানো হয়, বা নির্দিষ্ট করে যদি কোনো একটা জায়গাকে বোঝানো হয়, সেইটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা, বুঝতে পেরেছ? আবার যদি বলি যে দেখো নজরুল দুই বাংলার অবিস্মরণীয় কবি, এইটা যদি বলি, দেখো প্রথম বাক্যটা দেখো, পশ্চিমবঙ্গ একটা নির্দিষ্ট করে কোনো রাজ্যের নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট করে, তাহলে এইটা হচ্ছে কোনো নির্দিষ্ট একটা জায়গার নাম বোঝানো হচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য হয়ে যাচ্ছে। প্রধান নদী হলো কি? গঙ্গা, নির্দিষ্ট করে একটা নদীকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে, এইটা হচ্ছে একদম ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে পড়ে যাচ্ছে। এই যে নজরুল একটা নাম, হচ্ছে দুই বাংলার, আমাদের এপার বাংলা আর ওপার বাংলার অবিস্মরণীয় একজন কবি নজরুল ইসলাম। তো এইটাও একটা নির্দিষ্ট করে এই কবির নামকে বোঝানো হচ্ছে। তাহলে ব্যক্তি বস্তু, যেমন ধরো ধর্মগ্রন্থ মহাভারত, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হলো মহাভারত বা রামায়ণ। তো এই যে রামায়ণ বা নির্দিষ্ট করে কোনো একটা বইকে বোঝানো হচ্ছে, তো সেইগুলো হচ্ছে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে তোমার গেল, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, এটা সমষ্টিবাচক, আর ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এখানে আমি কি লিখেছি? রামু যৌবনে সুখ দুঃখের সম্মুখীন হয়েছে, এই বাক্যটা তোমরা লক্ষ্য করো। রামু তো একটা নির্দিষ্ট করে নাম, ওটা গেল ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে। এই যে যৌবন, সুখ, দুঃখ, এইগুলো কি বলো? এইগুলো বিশেষ্য না বিশেষণ? এইগুলোও কিন্তু বিশেষ্য পদ। কিভাবে বিশেষ্য পদ? এইগুলো হচ্ছে, এই বিশেষ্যটা পদরা যৌবন, মানে যৌবন হচ্ছে একটা জীবনের একটা নির্দিষ্ট অংশকে, নির্দিষ্ট একটা সময়কে বোঝানো হয়, যে 18 বছর থেকে 25 বছর পর্যন্ত যৌবন। তো এই নির্দিষ্ট সময়টাকে বোঝানোর জন্য যৌবন কথাটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে ওই কালটার নামই হচ্ছে যৌবন। সুখ দুঃখ হলো দুই ভাই, জীবনের অঙ্গ। তো এই যে সুখ, এটা হচ্ছে একটা গুণের নাম, আর দুঃখটা হচ্ছে একটা গুণের নাম। সুখ, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তো যাই হোক, আর এই যৌবনটাও হচ্ছে একটা গুণের নাম। এই সুখটাও গুণের নাম, এই দুঃখটাও গুণের নাম, ভালোবাসাটাও হচ্ছে গুণের নাম, আর হিংসাটাও হচ্ছে গুণের নাম। তো এই যে গুণের নাম বোঝাচ্ছে, তাহলে এই বিশেষ্য পদগুলোকে কি বলে না? গুণবাচক বিশেষ্য। সংজ্ঞাটার মধ্যেই কিন্তু এই সমস্ত অংশগুলো কিন্তু তোমরা উল্লেখ করে দেবে, যে পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা গুণ বা সমষ্টিকে বোঝায়, সমষ্টির নাম বোঝায়, সেই পদকে বিশেষ্য পদ বলে। ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্যটা কি? মানে ক্রিয়া, সেখানে কিন্তু কাজ করা বোঝাচ্ছে না, সেটা একটা নাম বোঝানো হয়ে যাবে। কর্মই জীবন বলে না, কর্ম হলো মানুষের জীবন। তাহলে এখানে কর্ম মানে কাজ করা বোঝাচ্ছে না, যে এই পদটা দিয়ে কেউ কাজ করছে সেরকম বোঝাচ্ছে না। এখানে কাজ করা বোঝাচ্ছে, এই যে হলোটা হচ্ছে ক্রিয়া, আর কর্মটা হচ্ছে একটা নাম, মানে একটা কাজের নাম। এই কর্মটা হচ্ছে কাজের একটা নাম, সেই জন্য এটাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। ভ্রমণ, রন্ধন, রন্ধন মানে হচ্ছে রান্না করা, তারপরে হচ্ছে
ভ্রমণ, রন্ধন, কান্না, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ক্রিয়াপদের একটা করে নাম। এই যে ভ্রমণ হচ্ছে মানুষকে তৃপ্তি দেয় বা মানুষের মনে শান্তি নিয়ে আসে ভ্রমণ। আর এই রন্ধন, রন্ধন হচ্ছে একটা শিল্প, মানে রন্ধন মানে রান্না করার কাজ। রন্ধন সবাই করতে পারে না, মানে রান্না করাটা সবাই করতে পারে না। আর হচ্ছে কান্না, কান্না হলো দুঃখের পরিচয়, আবার সুখেরও পরিচয়। তাহলে এইগুলো ক্রিয়াপদ অ্যাকচুয়ালি, কিন্তু ক্রিয়াটা এখানে সরাসরি কাজ করা বোঝাচ্ছে না, সেই জন্য এখানে নামপদ হিসাবে কাজ করছে। সেই জন্য এইগুলোকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। আমি তো এরকমভাবে বইয়ের পড়ার মতো পড়িয়ে দিলাম, কিন্তু মেন যে সমস্যাটা সেইটা হলো কি বলতো, যে এগুলো তো আপনি বললেন এগুলো বিশেষ্য, এইগুলোকে এই বিশেষ্য বলে, এইগুলোকে ওই বিশেষ্য বলে, কিন্তু সমস্যাটা কোথায়? যখন তোমাদের পরীক্ষায় আসবে যে যে এই যে একটা শব্দ ঝুড়ি দিয়ে দেবে, সেখানে বলবে যে বিশেষ্য আর বিশেষণ আলাদা করে দেখাও, তখনই তোমাদের কিন্তু সমস্যাটা হয়ে যায়। বিশেষ্য আর বিশেষণ আলাদা করতে গেলেই হয়ে যায়, তোমরা তখন বুঝতে পারছো না যে কোনটা বিশেষ্য হবে আর কোনটা বিশেষণ হবে। তখন তোমরা একটা খুব সহজ কৌশল অবলম্বন করবে। কি অবলম্বন করবে? ধরো আমি একটা শব্দ, একটা নাম লিখছি, এই যে রহিম, এটা তো একটা ব্যক্তির নাম, তাহলে এইটার নাম যেহেতু, তাহলে এটা হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদের সঙ্গে বিভক্তি যুক্ত হয়, বিশেষ্য পদের সঙ্গে বিভক্তি যুক্ত হতে পারে। বিভক্তি কোনগুলো? র, এর, তে, বা, প্রতি, দ্বারা, দিয়া, কর্তৃক, এই যে সমস্ত বিভক্তিগুলো যেগুলো আছে সেইগুলো কিন্তু বিশেষ্য পদের সঙ্গেই যুক্ত হতে পারে, বিশেষণ পদের সঙ্গে নয়। যেমন ধরো আকাশ, আকাশ মানে আমরা জানি নীল আকাশ, তাই তো? এই যে আকাশে, যদি বলি আকাশে লক্ষ তারা, এ একটা গান আছে, তোমরা দেখতে পাবে। আচ্ছা যাই হোক, আকাশে লক্ষ তারা কি করছে? জল জল করছে। আকাশে লক্ষ তারা জল জল করছে, এইটা যদি বলি, তাহলে এই যে আকাশের সঙ্গে কি যুক্ত করলাম? এই আকাশ পদটার সাথে এ যুক্ত করলাম, তাহলে আকাশটা হলো বিশেষ্য পদ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত করলে হয়ে গেল আকাশে। এইবার দেখো, এই আকাশটাকে যদি পদ পরিবর্তন করি, যদি আকাশী বলি, আকাশী যদি বলি, তাহলে কিন্তু এখানে কিন্তু আর বিভক্তি যুক্ত হতে পারে না, কোনো মতেই যুক্ত হবে না। তাহলে কি হলো? আকাশীর লক্ষ্য তারা জল জল করছে, এইরকম কোনো বাক্য হয় না। তাহলে তোমরা এটা মনে রাখবে যে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদ যুক্ত বিভক্তি, এইটা শুধু মনে রাখবে যে বিশেষ্য পদের সঙ্গে বিভক্তি যুক্ত হতে পারে। আরও একটা প্রসেস আছে, আরও একটা খুব সহজ কৌশল আছে। সেটা কি? তোমরা যখন বুঝতে পারবে না যে এটা বিশেষ্য হবে কি বিশেষণ হবে, তোমরা যখন বুঝতে পারবে না, তখন তোমরা বিশেষণ ধরে নিবে, পদটাকে তোমরা বিশেষণ ধরে নিবে। যদি এই ধরো এই পদটার কথা বলছি, এইটাকে তোমরা প্রথমে বিশেষণ ধরে নিবে। যদি বিশেষণ হয় তাহলে তারপরে কিন্তু একটা বিশেষ্য পদ বসালে পারে কিন্তু সেখানে সামঞ্জস্যটা থাকবে। তাহলে আকাশী, এটা যদি বিশেষণ হয়, এর পরে কিন্তু আমি একটা বিশেষ্য পদ বসাতে পারবো, এবং বসালে পারে কিন্তু সেটা খুব কাজের হবে। যেমন আকাশী রং, এই যে আকাশী রং, এই রংটা হচ্ছে বিশেষ্য পদ, আর আকাশীটা হচ্ছে বিশেষণ পদ। রংটা কীরকম? না, রংটা হচ্ছে আকাশী। তাহলে এইটা যে আমি বিশেষণ ধরলাম, তাহলে একদম ঠিক ধরেছি। আবার এই আকাশীটাকে তোমরা বিচার করো যে আকাশীর, এরকম হয় না, আকাশী, আকাশেতে, আকাশীতে, এরকম হতে পারে না, আকাশীর দ্বারা এরকম হতে পারে না, তাহলে এর সাথে বিভক্তি যুক্ত হতে পারে না। তোমরা এইটাও দেখবে বিভক্তি যুক্ত করে, আর একটা বিশেষ্য পদ কিন্তু তোমরা বসিয়ে দেখবে, তাহলেই কিন্তু তোমরা সব চিনতে পেরে যাবে। আর যারা একদম ছোট, যারা, তাদের জন্য বলছি যে বিশেষ্য পদ হলো পৃথিবীর মধ্যে তোমরা তোমার চারপাশে তুমি চোখে যা কিছু দেখতে পাচ্ছ
সেই সব জিনিসগুলোই কিন্তু বিশেষ্য পদ। অর্থাৎ তুমি যাই দেখছো না কেন তার কোনো না কোনো একটা নাম আছে, সেই জন্য সেগুলো সবই বিশেষ্য পদ। কিন্তু এটা আংশিক সত্য। তোমরা যদি খাতায় লিখে দাও যে যা কিছু চোখে দেখতে পাই তাকে বিশেষ্য পদ বলে, এইরকম লিখে দিলে কিন্তু হবে না, তোমাদেরকে কেটে গোল্লা দিতে। মনে রাখার জন্য সহজে, এটা কিন্তু আংশিক সত্য। কেন বললাম? কারণ দুঃখকে দেখা যায় না, সুখকে হয়তো দেখা যায় না, অভিমানকে দেখা যায় না, রাগকে দেখা যায় না, যৌবনকে দেখা যায় না, তাই তো? তাহলে এই জিনিসগুলো হচ্ছে লুপ্ত। মানে এই জিনিসগুলো ছাড়া বাকি যা জিনিস আছে তোমরা সবই দেখতে পাও, এবং সেগুলো সব বিশেষ্য পদ। আর এগুলি গুণবাচক যে বিশেষ্য পদগুলো আছে সেইগুলোকে কিন্তু দেখা যায় না। আজকের ভিডিওটা হয়তো তোমাদের অনেকটাই উপকারে আসবে। আর যদি কিছু শিখতে পারো, আর যদি মনে হয় কিছু শিখবে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুদের মাঝে শেয়ার করে কিন্তু গ্রুপ স্টাডি করতে পারো। তোমাদের যে মধ্যে যে ঘাটতি থাকবে সেটা তোমাদের বন্ধুদের মধ্যে, হয়তো তুমি যে জিনিসটা জানো তোমার বন্ধু সেই জিনিসটা জানে না, একে অপরের সাথে আলোচনা করলে পারে তুমিও জানতে পারলে সেও জানতে পারলো, তাহলে তোমাদের মধ্যে আরও সেই গ্রোথটা বেশি হবে। বুঝতে পেরেছ? চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।